আপনার আপনার কাছে ব্যক্তিগত একটা কেউ অভিযোগ করতে পারে। আমি জাস্ট একটা রিফ্লেকশন আপনার সামনে হাজির করছি যে হাসিনা আমলের সেনাবাহিনী আপনার বিরুদ্ধে কিছু অবমাননাকর কথা বিবৃতি দিয়ে প্রচার করে। হুম কিন্তু বিশেষ করে যে অল দ্য প্রাইম মিনিস্টার্স মেনের পরে, কিন্তু হুম প্রদস্ত সাংবাদিক হয়ে ওঠার পরে দেখা গেল সেনাবাহিনীতে আপনার সোর্স সবচাইতে ভালো। আবার এখন আপনাকে সেনাবাহিনীর স্বার্থ যদি নাও বলি, ডিগনিটি রক্ষায় আপনাকে দেখা যাচ্ছে যে আপনি কথা বলছেন। হুম এই অভিযোগের উত্তর আপনি কিভাবে দেবেন যে আপনি কি সেনাবাহিনীর লোক, নাকি আপনি সেনাবাহিনী অ্যাজ ইনস্টিটিউশন তার ডিগনিটাকে হাইলাইট করতে চান? হুম আর এই ক্যাওটিক পরিবেশ যেটা নিয়ে আমরা আলোচনা করছি, সেটা পরিবেশ দূর করতে সেনাবাহিনী আসলে কতটুকু আন্তরিকভাবে কাজ করছে বলে আপনার মনে হয়? আচ্ছা, ইট ইজ এ ভেরি গুড কোশ্চেন এবং একটা প্রশ্ন ছিল একজন শ্রোতার যে আম, সেনাবাহিনী প্রধান কি এরকম রাজনৈতিক বক্তব্য দিতে পারেন কিনা যে এত তারিখের মধ্যে নির্বাচন চাই? ওকে ওকে, I will take both the questions, but I will answer the first one and the second one. হুম হুম It is a very nice question and I was waiting for such a question. 2018 সালে আমি যখন আমার নিজের মাইন্ড মেক আপ করি, যে আমি যখন আমার নিজেকে প্রস্তুত করি যে না, আমি জেনারেল আজিজের এগেইনস্টে আমার কাছে যা তথ্য প্রমাণ আছে এগুলো সামনে আনবো, এর পেছনে কিছু কারণ ছিল। হুম হুম আজিজের সাথে যখন আমার দেখা হয় 2015 সালের দিকে, যখন সে বুদাপেস্টে আসে, আমার রেস্টুরেন্টে খাবার দাবার খায় এবং আমার সাথে তার পরিচয় হয় এইভাবে যে, যেহেতু সে আমার শ্বশুরের সাথে চাকরি করেছে, আমার বাবার সাথেও চাকরি করেছে, হুম তাকে বলা হয়েছিল যে বুদাপেস্টে যেহেতু বাংলাদেশের কোনো দূতাবাস নাই, ওইখানে একজন ব্যবসায়ী আছে, আপনি তার সাথে মিলিটারি ব্যাকগ্রাউন্ডের, হি উইল অ্যাসিস্ট ইউ ইন রিগার্ড উইথ, ধরেন বাংলাদেশি খাবার টাবার, অথবা ধরেন হুম ভেহিকেল টেহিকেল কোনো সাইট সিন করাতে গেলে। এবং এই ধরনের সাপোর্ট আমার কাছে অস্ট্রিয়া থেকেও চাইতো প্রায়, যেহেতু বুদাপেস্টে কোনো এম্বাসি নাই, লোকজন আসতো। আজিজের সাথে আমার সেভাবে পরিচয় হয়েছে। দেন তো তার যে দুষ্ট ভাই হারিস, হারিস। হারিসকে পাঠানো হইলো। আমি চিন্তাও না হারিস, কারণ আমাকে তো বলা হয়েছে তার নাম মোহাম্মদ হাসান। এবং আমি যখন দেখলাম যে লোকটা এরকম ঠিক ঠিক টাইপের লোক না, হুম তখন আই স্টার্টেড ডুইং মাই ব্যাকগ্রাউন্ড চেক। এবং আমার মধ্যে এই প্রবণতাগুলো ছিল, যেহেতু আমি নিজে মিলিটারি ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, এটা আমার কাছে নতুন কোনো কিছু না যে আমি হঠাৎ করে এরকম অনুসন্ধিৎসু হয়ে উঠবো। ইট ইজ নট এ নিউ থিং। কারণ আমার ব্যবসা ছিল এবং একটা লোককে এখানে এসে ব্যবসা বাণিজ্য সেট করে দেওয়ার কাজ আমি কি পছন্দ করতেছিলাম না, এবং লোকটার কাজকর্ম ঠিক ছিল না। না, আমি 2016 সালে জানতে পারি যে জেনারেল আজিজকে বাংলাদেশের সেনাপ্রধান করা হবে, এন্ড আই টুক ইট ইন এ ভেরি ফানি ওয়ে। কারণ এই লোককে দেখে একে সেনাপ্রধান করা হবে, এটা আমি যখন হেসে উড়াই দিচ্ছিলাম, আমি একটা রাজ্য করি নাই আর। যত দিন যেতে লাগলাম, দেখলাম যে তাদের নটোরিয়াস অ্যাক্টিভিটি আরো সিরিয়াস হচ্ছে। তারা আচ্ছা। এদিকে তো করাপশন করতেছে, রাইট লেফট সব দিকে করাপশন করতেছে। এবং আমি দেখে ফেললাম যে 2018 জুন মাসে, না, আপনার 2018 শুরুর দিকে ঘোষণা দিয়ে দেওয়া হলো যে আজিজ উইল বি দ্য নেক্সট চিফ। ওকে। তখন থেকে আমি আরো দেখতে থাকলাম অ্যাকচুয়ালি ঘটনাটা কি। এবং দ্য ওয়ে থিংস প্রোগ্রেসড, আজিজ ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চিফ। তার ভাইরা ভয়াবহ রকমের সব কাজকর্ম করা শুরু করলো। এবং আমি তখন বুঝতে পারলাম যে দের ইজ সামথিং দ্যাট হ্যাভ টু ডু। কারণ যেভাবে বাংলাদেশ সেনাবাহিনীর মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছিল, এই সেনাবাহিনীকে তারা যেভাবে ব্যবহার করতেছিল যথেচ্ছভাবে, এক সেনা পরিবারের একজন সদস্য হিসেবে এটা আমার পক্ষে সহ্য করা সম্ভব ছিল না। হুম এবং আমার যারা বন্ধুরা ছিলেন সেনাবাহিনীতে, দে অলওয়েজ মোটিভেটেড মি, ইন্সপায়ার্ড মি এন্ড রিকোয়েস্টেড মি, দোস্ত সামথিং হ্যাজ টু বি ডান বাই ইউ। তুমি জানো, ইফ ইউ স্ট্যান্ড আপ ইউ ক্যান ডু সামথিং ফর দ্য নেশন। আমি জানতাম যে যদি তখন আমি এটা না করতাম, আজিজ ওয়াজ গোয়িং টু বি দ্য চিফ অফ ডিফেন্স স্টাফ অফ বাংলাদেশ, ওকে। যেটা ইন্ডিয়াতে বিপিন রাওয়াত নামে একজনকে দেওয়া হয়েছে। সেই সময় সমসাময়িক সময়ে এটা ইন্ট্রোডিউস করা হয়েছে 2020 সালের দিকে। Aziz was aiming for that. Aziz was in a head-on collision with Tariq Siddiqui, the extremely notorious character. এবং সে, যেহেতু ভারতের সাথে তার সম্পর্ক অত্যন্ত ভালো ছিল, হি ওয়াজ এ ভেরি ক্লোজ অ্যাসোসিয়েট অফ ইন্ডিয়ান ইন্টেলিজেন্স এজেন্সি, জেনারেল আজিজ আহমদ। এটাতে কোনো সন্দেহ নাই। এটা আমি নিজেই অনেক কিছু দেখেছি, শুনেছি। সো আদারওয়াইজ আপনি 2016 সালে বুঝতে পারেন না যে একটা লোক কিভাবে 2018 সালে চিফ অফ আর্মি স্টাফ অ্যাপয়েন্টেড হবে। তো সেই সময় সেই পদক্ষেপটা নেওয়া আমার জন্য প্রয়োজন ছিল। পরবর্তীতে আমি যখন এই সেনাবাহিনীর বিষয়ে আরো অনেক কিছু জানতে পেরেছি,
কিভাবে করাপশন হচ্ছে, কারা করাপশন করছে, কিভাবে নটোরিয়াস অ্যাক্টিভিটিস গুলো হচ্ছে, গুম খুন এসবের বিষয়। আই ইনভেস্টিগেটেড অল অফ দিস অ্যান্ড ইউ ক্যান সি দ্য রেজাল্ট, আয়না করে হুম আছে আপনাদের সামনে। এছাড়া বাংলাদেশ যে স্পাইওয়্যার কিনা ছিল ইসরায়েল থেকে, সেটাও হুম আমি হুম সামনে এনেছি, আজ যেটা তো জানেনি। তো এবং বিগত সরকারের সময় যত রকমের সামরিক বাহিনী, ডিজিএফআই, এনএসআই, এদের যত রকমের অন্যায় কার্যক্রম ছিল, আমার মনে হয় না আমার থেকে বেশি আর কেউ না, ওগুলো নিয়ে রিপোর্ট এক্স্যাক্টলি করেছে। So, এক্স্যাক্টলি 2024 সালের আগস্টের জুলাই 20 তারিখে যখন আমাকে সেনাবাহিনীর জুনিয়র অফিসারের কাছে চিঠি পাঠায় এবং আমি অনেকের সাথে কথাবার্তা বলি, আই ফিল রিয়েলি ব্যাড একটু যে ইন্টারাপ্ট করি, ওই যে শেষ মুহূর্তে, আন্দোলনের শেষ মুহূর্তে আপনি যে একটা জানিয়েছিলেন জাতিকে যে আহ, শীর্ষ দে উইল পর্যায়ে না নট হোক, শুট ইউ। মধ্য পর্যায়ে থেকে নিম্ন পর্যায় জি। পর্যন্ত সেনাবাহিনী হুম জনগণের পক্ষে আছে বা এগেনস্টে হুম যাবে না, হুম এই ইনফরমেশনটা আপনি প্রথমে ব্রেক করেছিলেন। রাইট। আচ্ছা, প্লিজ ক্যারি অন। সো 2024-এর আগস্টে যখন সেনাবাহিনীর অফিসাররা দে ডিনাইড টু শুট অ্যাট দ্য সিভিলিয়ানস, দু একটা ঘটনা ঘটেছে ওইখানে। কিছু অতি উৎসাহী লোকজন তো সব জায়গাতেই থাকে, এবং মাঠে তো সবার উপর সকলের নিয়ন্ত্রণও থাকে না। সুতরাং এই বাহিনীর অনেক বেশ গুরুত্বপূর্ণ সহায়তার মাধ্যমেই কিন্তু 5ই আগস্ট হাসিনা পালাইতে বাধ্য হয়। এবং এরপর থেকে আমরা দেখেছি বেশ কিছু পরিবর্তন এসেছে, বেশ কিছু আপনার যে কর্মকর্তা আছেন, বিভিন্ন রকমের অফিসার যারা র্যাবে ছিলেন, ডিজিএফআই তে ছিলেন, বিভিন্ন কর্ম এজেন্সিতে ছিলেন, এদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক কর্মকর্তাকে আপনার শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়, আপনার কাউকে প্রশাসনিক শাস্তি দেওয়া হয়, কাউকে কোথাও ক্লোজ করে রাখা হয়। থিংস হ্যাভ টেকেন প্লেস। এখন এরকম একটা বাহিনীতে, যেটা 15 বছর ধরে সিস্টেম্যাটিক্যালি অনেক আপনার পলিটিসাইজড হয়ে আসছে, আপনি হঠাৎ করে তো সবাইকে পরিবর্তন করে ফেলতে পারবেন না, আপনার তো লোকজনের প্রয়োজন আছে। এবং আমি যদি ক্রমাগত এই বাহিনীটাকে আক্রমণ করতে থাকি, যারা আমাদের দেশের নিরাপত্তার জন্যই এখন মাঠে নিয়োজিত আছে, আপনার তখন পুলিশ ওইভাবে ফাংশনাল না, আপনার সেনাবাহিনী আছে ফাংশনাল। এরা যে এতদিন ধরে বাইরে আছে, জনগণের সাথে কাঁধে কাঁধ মিলে আছে, হেল্প করতেছে বিভিন্ন ভাবে, এই ইনস্টিটিউশনটাকে যদি বারবার করে হিট করা হয়, তাহলে কি সেটা ভালো হবে? এবং হিট করার জন্য তো আপনার উপলক্ষ লাগবে। হুম হুম আপনি আমাকে এখন দেখান করাপশন সেনাবাহিনীর ভিতরে, একটা গল্প বললে তো হবে না, আমার তো এভিডেন্স দরকার। আপনি দেখেন এখন সেনাবাহিনীর মধ্যে কোথাও কোথায় আপনার পলিটিসাইজেশন হচ্ছে। হ্যাঁ, জেনারেল ওয়াকার শেখ হাসিনার আত্মীয়, এটা আমরা আমার রিসেন্ট যে শো ছিল ডকুমেন্টারি দ্য মাদার অ্যান্ড দ্য মনস্টার, ওইখানেও উই হ্যাভ আস্কড হিম, আপনি রিলেটিভ ছিলেন শেখ হাসিনা, রিলেটিভ হওয়ার পরেও আপনি কেন সাথে দেন নাই? সে বলছে, আমি আমার হাত আর লাল করতে চাই না, আই ডিডন্ট ওয়ান্ট ব্লাড ইন মাই হ্যান্ডস। উনি তো এখানে স্পষ্ট করে এই কথা বলে দিয়েছে। হুম হুম। এখন এরপরেও যদি তাকে বলা হয় যে আপনি এই কাজ করছেন, সেই কাজ করছেন, আমার মনে হয় এটা আসলে দুঃখজনক। এই 626 জন একটা গল্প ছড়ানো হয়েছে অনেক জায়গাতে, ওরা তো তালিকা বের করে দিল, আপনার দেখেন এখানে কে কে আছে। আর যদি এতই ওদের ভালোবাসা থাকতো আওয়ামী লীগের প্রতি, তাহলে আওয়ামী লীগের সব থেকে বদমাইশ দুটা লোক, সরি বদমাইশ মানে কি, এক্সট্রিমলি করাপ্ট দুটা লোক, সালমান এফ রহমান এবং আনিসুল হক, এদেরকে কেন অ্যারেস্ট করলো বলেন তো আমাকে একটু এটা। এছাড়াও আওয়ামী লীগের যে পলক আছে, পলককে কেন অ্যারেস্ট করলো? পলককে তো তারা বের করে দিতে পারলো, ইজিলি তো পারতো। আরো অনেকেই তো ছিল এরকম যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, যারা দেশে ছিল। আপনি কতজনকে অ্যারেস্ট করতে পারবেন? এবং যারা আশ্রয় নিতে আসে ওইখানে নিজের জীবন রক্ষার জন্য, সে হয়তো মানবিক দৃষ্টি থেকে এদেরকে আশ্রয় দিয়েছে। এখন কাউকে তো অ্যারেস্ট করতে হলে মামলা লাগে, আদারওয়াইজ যদি আপনি মামলা ছাড়া কাউকে অ্যারেস্ট করেন, সেনাবাহিনীর তো তখন এই ক্ষমতাটা ছিল না মামলা ছাড়া অ্যারেস্ট করার। কাকে অ্যারেস্ট করবে? তাহলে যে সেনাবাহিনীর আইএসপিআর আপনার বিরুদ্ধে এরকম বিবৃতি ইস্যু করেছিল, সেই হুম। সেনাবাহিনীর ডিগনিটিটাই আপনি শেষ পর্যন্ত চান যে এটা বজায় থাকুক? আমার দেশের সেনাবাহিনীর ডিগনিটি নিয়ে যদি আমি কনসার্ন না থাকি, when they are doing the right kind of thing, when they are হুম trying to do something right, তাহলে হুম। কে কনসার্ন থাকবে? একজন এক্স্যাক্টলি। একজন সুনাগরিক হিসাবে, হুম একজন কমন সেন্স ওয়ালা লোক হিসাবে, যে চাবে যে আমার দেশে কোন রকম সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি না হোক,
আমি কেন আমার দেশের যে লাস্ট লাইন অফ ডিফেন্স, এখন আমি দেখতেছি যে যারা এদেশের জন্য জান প্রাণ দিয়ে কাজ করে যাচ্ছে, এই সৈনিক গুলা দেখেন, আপনি ছুটি নাই, কাজ নাই, সময় নাই, আওয়ার নাই, ডিউটি আওয়ার নাই, সারা দিন রাত কাজ করে যাচ্ছে বেচারারা। অফিসার গুলাকে দেখেন, দিন রাত কাজ করে যাচ্ছে। হুম। আপনি এখন সারাদিন এদেরকে, এই তোর বস খারাপ, ওই আপনার জেল ওয়াকার খারাপ, হারাম, সে একটা এরকম লোক, সে এই লোক ওই লোক, আরে ভাই হোয়াট ননসেন্স ইজ দিস? ইফ ইউ ক্যান রিপ্লেস হিম দেন রিপ্লেস হিম। ক্যান ইউ ডু দ্যাট? হুম। ডু ইউ হ্যাভ না, এনি আইডিয়া অ্যাবাউট দ্য অ্যাকসেপ্টেন্স অফ দিস গাই ইন বাংলাদেশ আর্মি? আর যে কোনো সরকারের শেষের দিকে এবং এই ইন্টারিম টাইমে বা তত্ত্বাবধায়ক আগেকার সময় সেনাবাহিনীর গুরুত্বটা বেড়ে ওঠে কেন আপনার মনে হয়? সেনাবাহিনীর গুরুত্বটা বেড়ে ওঠে কারণ সেনাবাহিনীকে দেশের লোকজন এখনো একটা সর্বশেষ আস্থার স্থল হিসেবে দেখে। হুম। আপনি তো শহরের কিছু আরবান মিডল ক্লাস অথবা নব্য পণ্ডিত হয়ে ওঠা ব্যক্তির কথা বিশ্বাস করা অথবা লাফানুলা হবে না। বাংলাদেশ সেনাবাহিনীকে লোকজন ওরকম আস্থার জায়গা থেকেই দেখে। অনেকে আমি দেখি বলে, দুইটা ইলেকশন করছে, তিনটা ইলেকশন করছে হাসিনার সময়, ওই একই সেনাবাহিনী ইলেকশন করবে? আরে বেটা, তুই পারবি এখন তোর দেশে 4 লাখ সেনাবাহিনী এখন বাইর করে আবার নতুন সেনাবাহিনী রিক্রুট করতে? এই যে ছাগলের মতো যে আমার কথাবার্তাটা এই বলে, প্রসঙ্গে কথা বলতে কি একটু বলবো? ভালো লাগছে। আই ক্যান রিকল যে আমার লাস্ট শো যেটা আপনার সঙ্গে হয়েছিল হুম। সেখানে আপনি বলেছিলেন যে মানে আগস্টের 4 তারিখে যে আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকার সেনাবাহিনীর যে ওই যে ডিগনিটির আলাপটা আমরা করছি সেটাকে একেবারে নস্যাৎ করে নস্যাৎ নিচের করে দিকে দিয়েছে। নামিয়ে। তাহলে আপনি অবশ্যই বলছেন যে বর্তমানে এটা অনেকখানি রিগেইন করেছে, আপনি সেটা মনে করছেন? এটা রিগেইন করেছে, এবং এটা যে রিগেইন করছে এটা বিশেষ কিছু লোক, বিশেষ কিছু গোষ্ঠী পছন্দ করছে না। আই সি, আই ওকে, সি। কারণ তারা তাদের সমকক্ষ হয়। আপনি দেখবেন যে গতকাল তুষার ভাইকে আনা হয়েছে বিএনপির একটা প্রোগ্রামে, হুম, হুম, and he kind of literally blasted with his words. হুম, হুম। এটাই ওদের পছন্দ না। সুতরাং কেউ তাদের সমকক্ষ অথবা চোখে চোখ রেখে কথা বলবে, তারা এটা পছন্দ করতেছে না। একেবারে এক্সট্রিমলি নার্সিসিস্ট তো এগুলা। যারা নার্সিসিস্ট মাইন্ডের লোকজন থাকে, তারা এরকম নটোরিয়াস টাইপের হয়। তাদের ল্যাংটা ব্যাংটা হইতে কোনো সমস্যা নাই, বাট নিজের ইগোতে লাগলে খুব সমস্যা হয় আর কি। আর ওই তাহলে এক লোক প্রশ্ন করতো, সেনাবাহিনী কি রাজনৈতিক বিষয় নিয়ে বলার কোনো নিয়ম আছে? আচ্ছা, সেনাবাহিনী তো দেশের মধ্যে থাকে, সেনাবাহিনী তো এলিয়ান না, মঙ্গল গ্রহে তো থাকে না। হুম, এবং রাজনৈতিক বিষয় নিয়ে যখন কথা বলতেছে, সেনাবাহিনী কথা বলতেছে কি, দে হ্যাভ আস্কড ফর দ্য ইলেকশন টু কন্ডাক্ট ইন টাইম। কারণ সেনাবাহিনীর সদস্যরা এতদিন ধরে তারা বাইরে আছে, এদের তো আচ্ছা। কোর্স ক্যাডার আছে, এটা তো বুঝতে হবে। তাদেরকে কোর্স করতে হয়, প্রমোশন, প্রমোশন পাইতে হবে। যে সৈনিক রেজিডেন্স কর্পোরাল হবে, কর্পোরাল থেকে আপনার সার্জেন্ট হবে, পরীক্ষা আছে না এগুলা? এদের তো ক্যাডার করতে হবে, কোর্স করতে হবে। তো এরা কি সারাদিন রাস্তার মধ্যে বসে থাকবে? তো যে ভদ্রলোক আপনার চিফ হয়ে আসছে, আপনার ওয়াকার সাহেব, তাকে তো তার ট্রুপসের কথা চিন্তা করতে হবে। তারা তো সারাদিন আপনার এই যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে সাহায্য করলে তো তার হবে না। হুম, It is a armed fort, like it is a military. They are not supposed to be your কি বলে law enforcers. হুম, হুম। এদেরকে ট্রেন করা হয়েছে টু ফাইট, against enemies and war. So you have literally, I can easily tell that they all have been trained to fight wars. আপনি এই ট্রেন সোলজারদেরকে রাস্তার মধ্যে নামায় কতদিন? হুম, হুম, এটা কনসার্ন হবে না? হুম, এটা যে হুম। প্রত্যেক দিন যে পরিমাণ খাওয়া দাওয়া দিতে হচ্ছে বাইরে, যে পরিমাণ আপনি কি লজিস্টিক্যাল ওটাই সাপোর্ট লাগতেছে। ওটা নিয়ে লিখলেন যে এজাজ বলেছেন যে বর্জ্য ব্যবস্থাপনা সেনাবাহিনীকে ওইটা সে আসলে ইচ্ছা করেই করেছে ওই কাণ্ডটা। সে এতটা স্টুপিড তো না। এটা আচ্ছা সে হি ডিড থ্রো এ ভলি কোরবানির আর কি, যে বর্জ্য বলে ব্যবস্থাপনা। একটু করি। ওর তো ওস্তাদ আছে ওইখানে, আর একটা বদমাইশ আছে, সরি, একটা বদমাইশ টাইপের একটা ক্যারেক্টার আছে, দুদিন পর পরই গালিগালাজ করে বেলায় আপনার সেনাবাহিনীকে এই করবে হুম, সে করবে, চিৎকার চাচামি ছাড়া আর কিছু করতে পারে না। হুম, অনেস্টলি ফাহমিদ হুম, ভাই, চিৎকার চাচামি করবে, রাস্তায় ডাক দিলে 50টা লোক এসে পিছনে দাঁড়ায় না। কি ধরনের কথা আপনি বলেন তো? নিজেদেরকে তারা জাতীয় নেতা বলে দাবি করে। হুম।